আসসালামু আলাইকুম। গাইবান্ধা ভূত.com সকলকে স্বাগতম। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো প্রিয় লিসনার্স, আমরা পরপর ৩টা এপিসোড করছি। আজকে আমাদের ৪র্থ এপিসোড। তো এর আগে আমরা যে ৩টা এপিসোড আপনাদের সাথে শেয়ার করছি, খুব ভালো রেসপন্স পেয়েছি। তো এই আশা রেখে আমরা ৪র্থ এপিসোডে হাজির হয়েছি। তো বলে রাখতেছি, সাথে আছে আমি নয়ন এবং আমার সাথে যুক্ত আছে সজীব ও ফেরদাউস। তো যাই হোক, প্রিয় লিসনার্স, আর কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় যাব। তো এইটা অনেক পুরাতন একটা ঘটনা। তো কোনো একটা গ্রামে একটা ছেলে ব্রাকে খুব ভালোবাসতো। তো তার একটা ব্রাল ছিল। তো সে যা খাইতো ব্রালকেও খাইতে দিত। এমনটা হয় না যে কারো কোনো পোষ্য প্রাণী আছে, সেটা অনেক কিছু হতে পারে। কারো ব্রাল, কারো কুকুর, আবার কারো পাখি। তো যাই হোক, সেই ছেলেটি ছোট্টবেলা থেকে ব্রালকে খুব ভালোবাসতো। তার আগেও একটা ব্রাল মারা গেছে, এই না তার দ্বিতীয় ব্রাল। তো সে যাই খাইতো তাই খেতে দিত। একটা পর্যায়ে সে তার খাবারের অনটন অনুভব করে। তার বাড়িতে খাবারের খুব সমস্যা হয়ে যায়, কারণ সে ছিল অনেক গরিব, ধার দেনা করে তার জীবন চলতো। যখন খাবারের শেষ অংশটুকু তার ঘরে ছিল, সে বিড়ালের সাথে শেয়ার করতো। যখন পরিশেষে রুমে শুধুমাত্র মুড়ি আছে, সেটুকু বিড়ালের সাথে শেয়ার করতো। একটা পর্যায়ে তার ঘরে খাবার শেষ হয়ে যায়। সে চিন্তা করে সে কি করবে এখন। তার যত প্রিয়জন ছিল, তার যত বন্ধু বান্ধব ছিল, সকলের সাথে যোগাযোগ করে, সকলকে ফোন দেয়। কিন্তু তারা সবাই টাকা ধার দিতে অস্বীকার করে। তারা বলে যে আমাদের তো টাকা নেই, আমি কী করে দেবো। অনেকে আবার দূর দূর করে দাঁড়িয়ে দেয়। তো যাই হোক, ছেলেটি অনেক টেনশনে পড়ে যায়। সে বারবার বেড়ার দিকে তাকায় আর অনেক কষ্ট পায়, কারণ সে কী খাবে, বেড়াকে কী খাওয়াবে। তো এরকম পরপর 2টা দিন পার হয়ে যায়। সে প্রচণ্ড ক্ষুধার্ত। সে খেয়াল করলো যে এই 2 দিন ধরে বেড়াল তার চারপাশে ঘুরতেছে না, তাকে বিরক্ত করতেছে না। কারণ সে খুব ভালো করে জানে, যখন বেড়ালের প্রচণ্ড ক্ষুধা পায়, তখনই তার চারপাশে ঘোরাফেরা করে। তো যাই হোক লিসনার্স, যেটা বলতেছিলাম, তো একটা পর্যায়ে সে খেয়াল করে বেড়ালকে আর দেখতে পাচ্ছে না। সে অনেক ভয় পেয়ে যায়, বেড়ালের কিছু হয়ে গেল না তো। সে চারপাশে খুঁজতে থাকে, কোথাও খুঁজে পায় না। এইরকম 3য় দিনের বেলায় তার দরজায় কলিং বেল বেজে ওঠে। সে দরজা খুলে দেখতে পেল বিরিয়ানির প্যাকেট। সে বিরিয়ানির প্যাকেটটি হাতে তুলে নেয়। সে চারপাশে তাকিয়ে দেখলো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে তৃপ্তি করে খেয়ে নিল, কারণ পরপর 3 দিন সে ক্ষুধার্ত, না খেয়ে দিন যাচ্ছিল তার। তৃপ্তি করে খেয়ে ঘুমিয়ে পড়ল। সেদিন রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখলো। কোনো দূর থেকে একটা কালো ছায়া তার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। সে কিছুই বুঝতে পারল না এই স্বপ্নের মানে কি। তো একটা পর্যন্ত তার ঘুম ভেঙে গেল। সে ফ্রেশ হয়ে আবার নামাজ দিয়ে প্রার্থনা করলো আল্লাহর কাছে, আল্লাহ আমার দিনগুলো ভালোভাবে কাটুক, যেন আমি শান্তিতে বসবাস করতে পারি। তো যাই হোক লিসনার্স, একটা পর্যায়ে সে আবারও সে ব্রাকে খুঁজতে বের হয়। তার চারপাশে তন্ন তন্ন করে খোঁজে, তার পাড়া মহল্লাতে খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। সে পরদিন সকালবেলা খেয়াল করলো তার ঘরের দরজার পাশে আবারও কেউ একজন খাবার রেখে গেছে। সে তৃপ্তি সহকারে খেয়ে নিল। তো যাই হোক, এইরকম 3 থেকে 4 দিন চলে গেল, কিন্তু সে তার চারপাশে বারবার খুঁজতেছে ব্রালকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। কিন্তু কে খাবার পাঠাতেছে, তবু সে বুঝতে পারতেছে না। তো একটা পর্যায়ে রাত তখন 2টা বাজে, হঠাৎ কে যেন দরজার টোকা দিল। সে দরজা খুলে বের হলো। দরজা খুলে বেরোর সাথে সে চমকে গেল। তার সামনে সাদা ধবধবে সাদা পোশাক পরে একটা মহিলা এক দৃষ্টি তার দিকে তাকিয়ে আছে। সে ভালোভাবে তাকালো, কিন্তু কখনো তাকে দেখেছে বলে তার মনে হলো না। সে আরেকটু সামনে এগিয়ে গেল।
এবার সে অবাক হয়ে গেল, আরে এইটা আমি কি দেখতেছি, এইটাও কি সম্ভব? সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছে না। সে যেন হঠাৎ করে যেন আচমকা একটা ভয়ের মধ্যে দিয়ে প্রদর্শন করতেছে, এইটা কখনো হবার না, এইটা আমি কি দেখতেছি। সে তাকিয়ে দেখলো যে মহিলাটি সাদা কাপড় পরে তার সামনে দাঁড়িয়ে আছে। তার কানগুলো বিশাল বড়, ঠিক ব্রালের মতো দেখতে। সে একটু পিছিয়ে গেল। ঠিক ওই মুহূর্তে সেই সাদা পোশাক পরা মেয়েটি অদৃশ্য হয়ে একটি ব্রালে রূপান্তরিত হলো। তো একটা বয়সে মিয়াও মিয়াও শব্দ করে সেখান থেকে চলে গেল। যাই হোক লিসনার্স, এই ছিল ঘটনা। একটিবার ভেবে দেখুন, জাস্ট আপনি একটিবার ইমাজিন করুন, আপনি যার সাথে সবটা সময় কাটান, আপনার সেই পোষা প্রাণী, সেটা ব্রাল, কুকুর অথবা কোনো পাখি, যাকে আপনি সবসময় ভালোবাসেন, যদি কখনো সে হারিয়ে যায়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ অথবা 3 সপ্তাহ, আপনি খোঁজ করার পরও তাকে পাচ্ছেন না। একটা পর্যায়ে আপনি খেয়াল করলেন কোনো গভীর একটা রাতে সে আপনার বিছানার দিকে এক সাইডে বসে আছে আর এক দৃষ্টি আপনার দিকে তাকিয়ে আছে। সে যেন কিছু বোঝানোর চেষ্টা করতেছে আপনাকে, কিন্তু পরবর্তী আপনি দেখতে পেলেন সেই ব্রালটি একটি নারীতে রূপান্তরিত হয়ে গেল। তো এমনটা হতেই পারে, এই যে আমি বলতেছি আমার চিন্তা ভাবনার কথা, তো এটা সত্য না আর মিথ্যাও না, কিন্তু এমনটা ঘটতেই পারে আপনার সাথে। তো যাই হোক, চিন্তা ভাবনা আপনাদের কাছে। এই ছিল আমার প্রথম ঘটনা। তো পরবর্তী ঘটনায় যাব আমি। তো ডেকে নিচ্ছি আমার সেই প্রাণপ্রিয় সজীব ভাইকে, যে পরপর অনেকগুলো স্টোরি আপনাদের মাঝে শেয়ার করতে, যেগুলো ছিল দুর্ধর্ষ, যেগুলো আমাদের মন ছুঁয়ে গেছে। তো যাই হোক, চলেছি সজীবের কাছে। আসসালামু আলাইকুম সজীব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন এই আছেন তো আপনি? ভাই ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো অবশ্যই আপনি আপনার সেই অতীতের ঘটে যাওয়া কিছু গল্প অথবা আপনার চারপাশের আহ, প্রতিবেশীর সাথে কিছু ঘটে যাওয়া ভৌতিক স্টোরি আমাদের সাথে শেয়ার করবেন, যেটা আপনি সবসময় করে থাকেন। তো আমরা কথা বলাবো না, সরাসরি গল্প যাবো। তো আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা মূলত খুব ছোট একটা ঘটনা। সেটা ঘটে আমার সাথেই। তো লিসেনার্স, আমি ঘটনায় চলে যাচ্ছি, আশা করছি সবার ভালো লাগবে। সময়টি ছিল 2023-24 এই দিকে। তো আমি আর আমার এক চাচা ছিল, তার নামটি ছিল ময়নুল। আমরা প্রতিদিন হাঁপানে হাঁপানে নামে একটা জায়গা আছে, ওই জায়গায় যাইতাম। তো যথারীতি আমরা 9টা-10টা এরকম সময় ব্যাক করতাম। কিন্তু হঠাৎ একদিন আমাদের কিছু কাজ থাকায় সেই দিন আমরা রাত 2টার দিকে ওই জায়গা থেকে ব্যাক করি। তো আমরা অত রাতে কোনো অটো বা গাড়ি না পাওয়ার জন্য আমরা হেঁটে হেঁটে আসতেছিলাম। তো আমরা প্রায় 1-2 কিলো রাস্তা এরকম ক্রস করছি। ক্রস করার পর সামনে দেখি একটা ফাঁকা জায়গা। তো আমরা আসতেছিলাম, সময়টি ছিল শীতের মধ্যে। প্রচণ্ড কুয়াশা ছিল চারিদিকে, মানে সামনে একটু দেখার কোনো স্কোপ নেই, এরকম একটা অবস্থা। তো আমরা আসতেছিলাম দুই চাচা ভাইস্তে গল্প করতে করতে। সামনে একটা দোকান ছিল, একটা বাজারের মতো, ওইখান থেকে আমরা বিড়ি সিগারেট কিনি। তো আমরা খাইতে খাইতে আসতেছিলাম। তো হঠাৎ বিকট একটা শব্দ হয়। তো আমি তো সাউন্ডটা শুনে আমি পিছন দিকে যাই, মানে হালকা একটু ভয় অনুভব করি। তারপর লক্ষ্য করি যে ওইটা মানে ঘোড়া কাশি দিলে যেমন শব্দ ওই রকম। তো আমরা সাউন্ডটা প্রথমে আতঙ্কিত হইলেও পরে যখন দেখি যে সামনে একটা ঘোড়া, তখন সেটা স্বাভাবিকভাবে আমরা মেনে নিই। তো আমরা এরকম করে ওই ওই জায়গাটা ক্রস করি। মানে ঘটনা, মানে সামনে লাইট চালানোর পর দেখি যে ঘোড়া, তো স্বাভাবিকভাবে ঘটনাটা মাইনে নেই। তো এরপর আমরা আবার
রাস্তা দিয়ে হাঁটতে ধরি। তখন আনুমানিক কয়টা বাজে? তখন আনুমানিক 2টা, শীতের সময়, চারিদিকে তো অনেক অন্ধকার ছিল। হ্যাঁ হ্যাঁ, রাত অনেক গভীর হচ্ছে। হ্যাঁ, আচ্ছা তো আমরা এরকম করে আস্তে আস্তে আমরা চাচা বাঁচতে বিভিন্ন কিছু মানে গল্প করি, এরকম মানে ভয়ঙ্কর কিছু গল্প করি যে ওইটা যদি কোনো মানে ভূত ভৌতিক হইতো, বিষয় আর কি। যদি আচ্ছা এরকম হইতো। তো আমরা এরকম কি আর কি ফাজলামো করতে থাকি। তো নয়ন ভাই, আমরা ওই রকম করে গল্প করতে করতে 1-2 কিলোমিটার আমরা রাস্তা আবার অতিক্রম করছি। আমরা যে জায়গাটায় গেছিলাম সেই জায়গা আমাদের বাসা থেকে প্রায় 6-7 কিলোমিটার। আমরা মিনিমাম 3-4 কিলোমিটার রাস্তা পার করে আসছি। তো নয়ন ভাই, আমরা যখন চাচা বাসতে গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ দেখি যে কোন জায়গা থেকে যেন একটা আগুনের গোলা আইসা একটা বট গাছে পড়লো। আচ্ছা। তো আমরা তো দুইজন আতঙ্কিত হয়ে গেলাম, এত রাতে একটা বট গাছে আগুন আইসা পড়তেছে, রাত আনুমানিক 2টা-3টা। তো নয়ন ভাই, বলে রাখা ভালো, আমার যে চাচা ছিল ও ছিল অনেক সাহসী। আচ্ছা ওনার নাম ময়নুল। তো যখন আগুনটি বট গাছে এসে পড়লো তখন আমরা দুইজনের দিকে তাকিয়ে মানে আতঙ্কিত আচ্ছা হয়েছিলাম যে ওইটা তো ঘোড়া, মানে যে প্রথম যে ঘটনাটা ঘটে আমাদের সাথে ওইটা তো একটা ঘোড়া ছিল। আছে না যে রাস্তা, যাদের বাড়িতে ঘোড়া আছে দেখা যায় যে রাত্রের বেলা কিন্তু ঘোড়া কিন্তু রাস্তার সাইডে বা কোনো বেঁধে রাখে আর কি। জমিতে বেঁধে রাখে, আর ওর ঘোড়া কিন্তু রাতের বেলায় বাড়িতে রাখে না। তো প্রথম ঘটনাটা স্বাভাবিকভাবে নিল, আমরা যখন দেখি যে একটা বট গাছে আগুন এসে পড়ছে তখন আমাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি ভয় হয়। কাজ করে। হ্যাঁ। আচ্ছা তো তৎক্ষণাৎ আমরা ওইখান থেকে জোরে জোরে পা পা মানে হাঁটতেছিলাম হুম হুম যে এখানে অস্বাভাবিক কিছু ঘটে যেতে পারে। হুম। তো নয়ন ভাই, আমরা যখন আরেকটু সামনে আগাইলাম হুম। তখন দেখতে পাইলাম যে আমাদের পিছন পিছন কে যেন আসতেছে। আচ্ছা তখন তো রাত 2টা, আমরা মানে পুরো রাস্তায় আমরা চাঁদা বেচতে, আমরা বুঝতেছিলাম না যে কি করব। আচ্ছা তো আমরা যখন এইভাবে আরও কিছু পথ অতিক্রম করলাম, তো হঠাৎ করে দেখতে পেলাম যে সামনে একটা কুকুর। আমরা আচ্ছা বারবার সেই কুকুরটাকে তাড়ানোর চেষ্টা করতেছিলাম কিন্তু সে কখনো মানে সে যাইতেছিল না। আচ্ছা তো এক পর্যায়ে আমি আর আমার চাচা চিন্তা ভাবনা করি যে আমরা দৌড় দেব। তো এইভাবে আমরা দৌড়ানোর প্রস্তুতি নিয়ে আমরা বাজার পর্যন্ত দৌড়ে আসি, মানে আমাদের বাড়ির সাথে যে বাজারটা ছিল ওইখানে দৌড়ে আসি। আচ্ছা। গল্পের মাঝে আপনাকে একটু আমি থামিয়ে দিচ্ছি। তো প্রিয় লিসেনার্স, যদি আপনাদের জীবনে কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তো অবশ্যই অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। এই যে আপনি খাইতে বসছেন অথবা আপনি আপনার ফ্যামিলির সাথে গল্প করতেছেন, ঠিক ওই মুহূর্তে আপনি জিজ্ঞেস করেন, আচ্ছা মা, তুমি কি কখনো ভূত দেখেছো? অথবা আপনার বাবাকে জিজ্ঞেস করেন, আচ্ছা, তোমার জীবনে কি কখনো ভৌতিক কোনো অভিজ্ঞতা আছে? আপনি বুঝতে পারবেন তাদেরও জীবনে কিছু ভৌতিক ঘটনা আছে, তারাও ভূত ফেস করছে। অথবা আপনার চারপাশে কোনো প্রতিবেশী অথবা আত্মীয় স্বজন, তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন ভৌতিক বিষয়ে, তারা অনেক সুন্দর করে স্টোরি বলতে পারবে। তো যদি আপনাদের মাঝে এমন কোনো গল্প থাকে অবশ্যই অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। যদি আপনি ঘটনাটি আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে চান তাহলে অবশ্যই জানাবেন। আর যদি আপনার ঘটনাটি আপনি লিখে পাঠাতে চান তাহলে কমেন্ট সেকশনে মেম্বারশিপ, MEMBERSSIP মেম্বারশিপ লিখে ইয়েস লিখুন, তারপর আপনার ঘটনাটি শেয়ার করুন। তো যাই হোক লিসেনার্স, আর কথা বাড়াবো না, আবার চলে যাবো গল্পের বাকি অংশে। শরীফ ভাই, কন্টিনিউ প্লিজ। তো লিসেনার্স, আমি বাকি ঘটনাটা বলতেছি। আপনি বাজারে এসে থেমে গেছেন নাকি? হ্যাঁ, বাজারে এসে মানে বাজারের একটু আউটসাইডে। আচ্ছা তো দেখা যায় যে যদি আমরা শর্টকাট রাস্তা দিয়ে আসি তাহলে আমাদের বাড়ি 1 কিলোর মতো এরকম, কিন্তু আমরা যদি বাজার ঘুরে আসি তাহলে সেক্ষেত্রে দেখা যায় 1.5 কিলো এরকম হবে। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা
মানে শর্টকাট রাস্তা দিয়ে যাব। তো শর্টকাট রাস্তাটা ছিল জমির ভিতর দিয়ে। আচ্ছা। তো বলে রাখা ভালো নয়ন ভাই, কিছুদিন আগে আমাদের এলাকায় একটি ব্যক্তি ছিল, উনি অনেক ভালো ব্যক্তি ছিল। তো উনি রাত্রেবেলা এরকম খুব ঘোরাফেরা করতো। উনি রিসেন্টলি মারা গেছে। ওনার কবরটি সেই রাস্তার সাইডেই, মানে যে আমরা যে জমির ভিতর দিয়ে আসবো, এখানে একটা হুম হুম। মোটর আছে, পানি সেচ সেচ মেশিন, ওর সাইডে কবর কবর দিছে। তো আমরা চাঁদা বাঁচতে চিন্তা করতেছিলাম যে এই দিক দিয়ে যাইতে যদি কোনো অঘটন ঘটে যায়। হুম। আবার সামনে একটা ভিটা আছে, ওই ভিটায় নাকি দিনের বেলাতেও মানুষ যায় না, অনেক না, অনেক ভৌতিক ভয়ঙ্কর। আর কি, হ্যাঁ, ভৌতিক। হন্টেড প্লেস আর কি। আচ্ছা। তো লোকমুখে শোনা যায় ওই, মানে ওই ভিটার সাইড দিয়ে কেউ যদি রাত্রেবেলা যায় তাহলে নাকি কান্নার সাউন্ড পাইতো বা কেউ ডাকাডাকি করতো এরকম। হুম। তো নারায়ণ ভাই, আমরা এরকম চিন্তা ভাবনা করতে করতে আসতেছিলাম। তো আমার চাচা, সে তার মধ্যে হাঁটতেছিল আর আমি পিছন পিছন হাঁটতেছিলাম। হুম হুম। তখন আমি হঠাৎ একটি বিড়াল দেখতে পাই, যেরকম বিড়াল আমি আমার লাইফে কোনোদিন দেখি নাই। হুম। বিড়ালটি ছিল অনেক সুন্দর, অনেক সাদা। তো আমি বিড়ালটি দেখছি, কিন্তু আমার চাচা সেই বিড়ালটি দেখতে পায় নাই। তো আমি আমার চাচাকে আচ্ছা। জিজ্ঞেস করলাম, চাচা তুমি কি বিড়াল দেখছো? সে বলে, না, আমি তো কোনো বিড়াল দেখি নাই। তো আমি তো আরো আতঙ্কিত হয়ে গেলাম যে আমি দেখলাম, ও দেখলো না। আচ্ছা। তো আমি চিন্তা করলাম এই পাশ ওপাশ মানে না দেখে আমি মানে মাটির দিক হয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম। হুম। তো এরকম করে নয়ন ভাই আমি আমার বাড়ি পর্যন্ত আসি। আসার পর পরের দিন আমি ভালো কবিরাজ দেখে তাবিজ নেই। এরপর আমার সাথে আর কোনো অঘটন ঘটেনি। তো এই ছিল নয়ন ভাই আমার ঘটনা। কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর থ্যাংক ইউ সো মাচ সজীব, এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি অনেক ভয়ানক একটা ঘটনা ছিল। তো যাই হোক লিসেনার্স, আর কথা বাড়াবো না, সরাসরি আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে, যার গল্প শোনার জন্য কিনা আপনারা অধীর আগ্রহ করতেছেন। আমাদের সেই বিখ্যাত গল্প প্রেমী, যে কিনা আপনাদের সাথে সবসময় গল্প শেয়ার করে থাকে, আমাদের সেই ফেরদাউস ভাই। তো চলে গেছি তার কাছে। আসসালামু আলাইকুম ফেরদাউস ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এর আগেও আপনি একটি ঘটনা শেয়ার করেছিলেন রুবেলকে কেন্দ্র করে, এবং আপনার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা যেটি কিনা বেশ সাড়া পেয়েছে, যেটি কিনা অনেক প্রশংসিত হয়েছে। তো আমরা আজকেও আপনার কাছে যাব আপনার জীবনে, অথবা আপনার চারপাশে, অথবা আপনার পরিবারে ঘটে যাওয়া কোনো ভৌতিক গল্প। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর কথা বাড়াবো না, সরাসরি আমরা গল্পে যাব। তো অবশ্যই আপনি কোনো গল্প আজকে আমাদের মাঝে উপহার দেবেন। তো প্লিজ কন্টিনিউ, সালাম দিয়ে শুরু করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গল্পটা হচ্ছে কি, এটা অনেক দিন আগের ঘটনা। আমার এক দাদুর সাথে ঘটেছিল। এটা হচ্ছে 2000 সালের ওই দিকে, হুম হুম প্রায় 24 বছর হয়ে যাচ্ছে। হুম আমার এক দাদু ছিল, গ্রাম সম্পর্কে দাদু হয়। হুম। সে অনেক টাকার মালিক ছিল। আচ্ছা। তিনি ব্যাংকে টাকা রাখতেন। হুম ব্যাংক থেকে টাকা ওঠানোর জন্য ব্যাংকে গেছিলেন। আমাদের গ্রাম থেকে প্রায় অনেক দূর। এখন তো আশেপাশে বাজার হয়েছে, তখন বাজার আশেপাশে ছিল না। আচ্ছা। প্রায় 4 কিলো 5 কিলো দূরে যায় বাজার করতে হতো। সেই বাজারে একটা ব্যাংক ছিল, সেই ব্যাংক থেকে টাকা ওঠানোর জন্য সন্ধ্যার পরে গেছেন তিনি। তিনি হুম একজন আলেম ছিলেন, ভালো ইসলামিক লোক ছিলেন। তো উনি যখন সন্ধ্যার পরে রওনা দিয়েছেন, যা ব্যাংক থেকে টাকা উঠেছেন প্রায় রাত 8টার পরে, তিনি ওঠানোর পরেই মানে রাত 8টা বেজে গেছে আর কি। 8টা বেজে গেছে। মানে তখন তো গ্রাম বাংলা, তখন 2000 সালের দিকে, তখন গ্রাম বাংলাতে প্রচুর অন্ধকার থাকতো। তখন তো কোনো বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি ছিল না। তো এর মধ্যে বোঝা যায়। তো এখন তো থাকার পরেই কারেন্ট চলে গেলে কিরকম একটা অন্ধকার নেমে আসে পৃথিবীতে। তো 2000 সাল, যেখানে কিনা কোনো বিদ্যুৎ নেই, কোনো ইলেকট্রিসিটি নেই, একটিবার ভেবে দেখুন, এমন অন্ধকার একটি প্লেসে রাত তখন 8টা বাজে। এই যে যে ঘটনা শেয়ার করেছে, তখন গ্রাম বাংলাতে হারিকেন অথবা ল্যাম্প ইউজ করতো। তো যাই হোক, ঘটনায় ফিরতেছি, কন্টিনিউ। যাই হোক, তখন গ্রামে কোনো কারেন্ট ছিল না, অন্ধকার ছিল। আচ্ছা। তো
যখন টাকাটা উঠাইছে, উঠানোর পরে আসার পথে উম, রওনা দিবেন, সে মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি। বৃষ্টি ভাবছিল যে বৃষ্টির পরে আমি চলে যাব। তো বৃষ্টি অনেকক্ষণ করার পরে প্রায় রাত 12টা বেজে যায়, বৃষ্টি আর শেষ হয় না। আচ্ছা। তো উনি কী করলেন যে এভাবে তো সারা রাত বৃষ্টি পড়তে পারে, অতএব আমি বৃষ্টির মধ্যেই চলে যাই। রিক্সাও ছিল না, ভ্যানও ছিল না সেই সময়, ছিল কিন্তু বৃষ্টির জন্য ভ্যান রিক্সা আর ছিল না। রাস্তা ছিল না। রাস্তাঘাটও ভালো ছিল না, আচ্ছা। মানে ওই রাস্তা ভালো ছিল না বিদায় রিক্সা আর ওই বৃষ্টির মধ্যে আসতো না। তা উনি যখন হেঁটে হেঁটে আসা শুরু করলেন, তখন প্রায় 12:30টার মতো বাজে। রাস্তার মাঝে পথে প্রায় 2 কিলোর মতো আসছে। আসার পর রাস্তার মেঝে পথে 3-4টে লোক তার পিছু ধাওয়া করছে। উনি হয়তো মনে করছে হয়তো ডাকাতি দল হবে, আমার কাছে টাকা ওঠানো মানে সংবাদ পাইছে, এই জন্য আমার পিছু পিছু ধাওয়া করছে। এটা মনে করে উনি ভয়ে ভয়ে মানে দৌড়ানোর মতোই, কিন্তু দৌড়েচ্ছেন না, মানে পিছে যারা ধাওয়া করছে ওরা বুঝতে পারছে না যে দৌড়েচ্ছে। তা তাড়াহুড়ো করে যাইতেছে। তাড়াহুড়ো করে যাইতেছে। তো এর মধ্যেই যখন দেখছে যে না ওরা আমাকে ধরে ফেলবে, এই মুহূর্তে তিনি এখন তো বাঁচার পথ খুঁজে বের করবে। সেই মুহূর্তে দেখলেন রাস্তার পাশেই একটা বিরাট একটা কবরস্থান। তিনি কবরস্থানের ভিতরে ঢুকলেন, জঙ্গলের ভিতরে। ঢোকার সাথে সাথেই ভিটাটা প্রচুর অন্ধকার, কিছু দেখা যায় না। কিন্তু ওই যারা পিছু ধাওয়া করছে তারা কিছু কাছে লাইট ছিল। তো উনি মনে করছে যে এইভাবে তো লাইট দিয়ে আমাকে খুঁজে বের করবেই। তো তখন কী করলেন, নতুন একটা কবর ছিল, কবরের যেগুলো আমরা খাড়াল বলি, মানে বাঁশ দিয়ে ছাউনি দেয়, আচ্ছা আচ্ছা। ওগুলো তুললেন। নতুন কবর মনে হয় আজকাল 2 দিনের মধ্যে দেওয়া হয়েছে এইরকম অবস্থা। তা যখন ওগুলো তুললেন আবার নতুন করে ভেতরে ঢুকছেন উনি, মানে কবরের ভেতরে ঢুকছেন। ঢুকে মানে উপর দিয়ে তার দেওয়া যায় না, কোনো মতো হালকাভাবে ছাউনি দিয়ে দিয়েছেন। তারপরে উনি অনেকক্ষণ কবরের মধ্যে ছিলেন। নতুন কবর, মৃত্যু ব্যক্তিও আছে ওর ভিতর। তা যখন উনি দেখতে পাচ্ছেন যে লাইট মারতেছে বা আমার আশেপাশে ঘুরতে আছে, কিন্তু আমার খুঁজে পাচ্ছে না, তখন কী করলেন, চুপ করে থাকলেন। আসলে মুসলমানদের জন্য কবরস্থান হচ্ছে নিরাপদ জায়গা। ওখানে কবরস্থানে যারা মৃত লোক থাকে তারাও বিপদগামী লোককে সাহায্য করে। তো উনি তো আলেম মানুষ, উনি ভালো বুঝতেন, সেই ভরসা করে উনি কবরের মধ্যে ঢুকছেন। ঢোকার পরে যখন দেখছেন অনেকক্ষণ হওয়ার পরে প্রায় রাত 1টার মতো বেজে গেছে, ওরা খুঁজে আর পেল না, ওরা চলে গেল, ঘুরে আবার চলে গেল। উনি আস্তে আস্তে উঠলেন, ওঠার পরে রাস্তায় উঠছেন। রাস্তা ওঠার পরে সাথে সাথেই দেখে একটা লোক। উনি ভাবছে হয়তো ওদের মধ্যে একজন হবে, কিন্তু তা না, অন্য এক ব্যক্তি, অচেনা ব্যক্তি, মানে জুব্বা গায়ে, তারপরে হচ্ছে টুপি পাঞ্জাবি, মনে হয় হাজি মানুষ, হুজুর মানুষ এরকম হবে। তো আমার দাদুকে বললো আসসালামু আলাইকুম, সালাম নিলেন। তারপরে বললেন ভাই আপনি এদিক থেকে আসলেন না কবরের পাশ থেকে? না, আমি কবরের পাশে মানে পায়খানা করতে গেছিলাম, ওখান থেকে পায়খানা করে আমি এই দিক দিয়ে চলে আসলাম। তা আসার পরে হচ্ছে ভাই আপনি যাবেন কই? আমার বাড়ি অমুক জায়গা, অমুক গ্রামে, আমি ওখানে যাব। বলছি ঠিক আছে, আমার তো আত্মীয়ের বাড়ি ওখানে আছে, আমি ওখানে যাবো, চলেন। আচ্ছা। তখনও বুঝতে পারেন যে আসলে লোকটা কে, বুঝতেই পারেননি। একটু থামে দিচ্ছি আপনাকে। তো প্রিয় লিসনার্স, যারা আমাকে শুনতেছেন, যারা আমাদের মাঝে যুক্ত আছেন এখনও, তাদেরকে বলতেছি, আমি আবারও বলতেছি, যদি আপনাদের জীবনে কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, যদি আপনারা কখনো ভৌতিক কিছু ফেস করে থাকেন, অবশ্যই অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। যদি আপনি স্টুডিও এসে আপনার ঘটনা শেয়ার করতে চান, অবশ্যই আপনি যোগাযোগ করবেন আমাদের সাথে। অথবা আপনি যদি চান আপনার গল্প পড়ে শোনানো হোক, তাহলে কমেন্ট সেকশনে সুন্দর করে 300 শব্দের ভিতরে ঝটপট লিখে ফেলুন। তো আমরা আবারও গল্প ফিরতেছি। ফিরদাউস ভাই,
প্লিজ কন্টিনিউ। তারপরে উনি সালাম নেওয়ার পরে এখন বললেন যে আপনি যাবেন কই, যে আমি অমুক গ্রামে যাব। তো বলছে যে আমারও ওখানে আত্মীয়ের বাড়ি আছে, আমি ওখানে যাচ্ছি। তো যাই হোক, আমরা একটা সঙ্গী খুঁজে এলাম, আমরা গল্প করতে করতে যাই। তো এখন গল্প বলতে বলতে অনেক দূর চলে আসছে। আসার পথে এখন মানে পিছে যে 3জন লোক ধাওয়া করছে, আবারও 3জন লোক দেখা যায়। তিনি মনে করছে 3জন লোক যখন ধাওয়া করছে, আমরা তো 2জন হয়েছি। যাই হোক, তারপরে ওনারাও আর যারা পিছে ধাওয়া করছে ওরাও আর সামনে আসার সাহস পাচ্ছে না, যে ওরা 2জন। তারপরে ওরাও আস্তে আস্তে আসতেছে, আর আস্তে আস্তে গল্প করতে করতে আসতেছে। তারপরে মনে হয় বাড়ি আর 1 কিলোর মতো হবে, 1 কিলো এইরকমই হবে। তারপরে উনি বলছেন যে আপনি এদিক দিয়ে যান, আমার আত্মীয়ের বাড়ি এদিকে, তো আমি এদিকে যাই। তো বলছে ঠিক আছে, আমি গেলাম। যাওয়ার পথে যে লোকটা পরে আসলো, লোকটা বলছে যে ভাই, আমাকে তো চিনতে পারলেন না, আমি আসলে বিপদগামী লোকের জন্য, আমি সাহায্যের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। আসলে আমি মানুষও না, জিনও না। আচ্ছা আমি যেগুলো ভূত তারা ঘুরছে তাদেরই সর্দার। আচ্ছা আচ্ছা আমার ওই যে কোনো ভূত আমার ওরা সম্মান করে, আমি যেখানে থাকবো আর ওখানে থাকবে না। দেখ, আপনার মানে চেহারা, আপনার কথাবার্তা, তারপরে আপনার হচ্ছে ইমান আমল দেখে আমার খুব ভালো লাগছে, বিধায় আপনাকে আমি সাহায্য করলাম। আচ্ছা আমাদের ভূতের ধর্মে মানুষকে সাহায্য করা নেই, তারপরে আপনাকে ভালো লাগছে বিধায় আমি সাহায্য করলাম। যাই হোক, আপনি যে দিক দিয়ে যাবেন সোজা, সেই দিক দিয়ে সোজা চলে যাবেন, আর পিছনে কখনো তাকাবেন না। তাকালে ওরা কিন্তু ঘাড় মটকাবে। আচ্ছা আর আমি যতদূর পারি ওদেরকে বলবো, ওরা যেন ধাওয়া না করে। তো তার মনের মধ্যে একটা ভয়, যদি বাইচান্স কোনো কারণে এসে ধরে। তো উনি আলেম মানুষ, তো যাই হোক, সুরা টুরা অনেক আয়াত পড়ছে। তারপরও ওরা অনেক কিছু, তো মানে ওরা হয়তো শুনতে পারতেছে না, বা ওরা ইয়েও হচ্ছে না, মানে ওর গাও লাগতেছে না, আসল লাগতেছে না। তারপরে যখন বাড়ি মনে হয় আর কয়েক মিটার হবে, এমন সময় ওরা বলছে আজকের মতো তোকে আমি ছেড়ে দিলাম, আমার ওস্তাদের কারণে ছেড়ে দিলাম, কিন্তু তোর পিছু আমি ছাড়বো না। তোর টাকার জন্য আমরা তোর পিছু নেই নাই, তোর রক্ত খাওয়ার জন্য আমি তোর পিছু নিয়েছি। তো আর শরীরের মধ্যে লোম ভেসে উঠছে ভয় আর কি, ভয়ে, আচ্ছা অনেক ভয় পেয়েছে যে আল্লাহ আমাকে কি বাঁচানটা বাঁচালো। তো যাই হোক, অনেক দূর থেকে ওরা চলে গেল। তিনিও বাড়িতে এসে শুতলেন, ঘুম আসলাম, ঘুম তো ধরে না। সারা রাত কল্পনা করলেন যে আজকে আল্লাহ আমাকে কি বাঁচানটা বাঁচালো। তারপরে ওইভাবে কোনো রকম রাত কেটে গেল। যাওয়ার পরে পরের দিন আবার আর এক শহরে চলে যাবে, মানে ওটাও 5 কিলো দূরে হবে। তো উনি, এদিকেও কোনো রাস্তাঘাট নেই, গাড়ি ঘোড়া চলে না, রেলের উপর দিয়ে যাতায়াত করতে হয়। আপনি ওই ব্যক্তি দ্বিতীয় গল্প প্রকাশ করছেন, তাই তো? হুম আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনি অবশ্যই দ্বিতীয় গল্প শেয়ার করবেন। তো দ্বিতীয় গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলে রাখতেছি, তো প্রিয় লিসনার্স, যদি আপনারা আমাদের চ্যানেলের সদস্য হতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি, এবং কমেন্ট সেকশনে ঝটপট লিখে ফেলুন MEMBER মেম্বারশিপ লিখে ফেলুন ফটাফট, এবং আমাদের সাথে যুক্ত থাকুন। তো যাই হোক, ফেরদাউস দ্বিতীয় গল্প প্রবেশ করতেছে। তো দ্বিতীয় গল্পে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটা ঘটনা শেয়ার করতেছি। তো সেদিন বৃষ্টি পড়তেছিল, তো আমার বাড়ির সামনে একটি দোকান আছে, তো আমি দোকানে চলে আসলাম। প্রচণ্ড মশা কামড়াইতেছিল আমাকে, পড়ার টেবিলে পড়াশোনা করতেছিলাম। তো মশার যন্ত্রণা আমি কল নিতে আসছি দোকানে, একটি ছাতা নিয়ে আসছি। তো দোকানে বসলাম, বসার পর দেখি ওখানে দাদা বসে আছে,
আমি যে দাদার একটি ঘটনা শেয়ার করছিলাম আপনাদের সাথে, আমাকে বলতেছে যে একটু বসে গল্প করার জন্য। তো আমি তার সাথে বসলাম। বসে আমি 4-5 মিনিট গল্প করে ঠিক ওই মুহূর্তে বলছে দাদা ভাই, সেদিন তো একটা ঘটনা বললাম, আমার জীবনে আরও এমন অনেক ঘটনা আছে যেইটা আমি শেয়ার করতে চাই। তো আমি বললাম যে দাদা, যদি তুমি চাও তাহলে অবশ্যই আমি রেকর্ড করি, সেগুলো আমি শেয়ার করে দিই জনগণের সাথে। তো সে বলতেছে না, দরকার নাই এমনটা। তো এইটা শুধু আমার সাথে শেয়ার করতে চায়। তো আমি বললাম আচ্ছা বেশ, আমি শুনতে চাই। তো সে বলা শুরু করলো, আজ থেকে অনেক দিন আগে তার যখন দাদা মারা যায়, তার দাদার একটি ঘটনা। তো দাদার মৃত লাশ নিয়ে সে যায় মর্গে, কারণ সেটি ছিল সুইসাইড। সে মর্গে চলে যাওয়ার পর পোস্টমর্টম করে। পোস্টমর্টম করার পর কী যেন একটা কারণে সেই মৃত লাশটি পুলিশেরা আটকে দেয়, বলে আজকে হবে না, 2 দিন পরে এসে নিয়ে যেও। তো বলে রাখা ভালো, এইটা যখনকার ঘটনা, তখন গ্রাম বাংলাতে ওরকমভাবে গাড়ির চলন ছিল না। রিক্সা, অটোরিক্সা এগুলো খুব প্রচলন কম ছিল। তখনকার সময় ঠেলা গাড়িতে লোকজন যাওয়া আসা করতো। তো দাদা ঠেলা গাড়িতে এসে বসে এবং আসতে শুরু করে। তো আস্তে আস্তে একটা পর্যায়ে একটি কবরস্থানের পাশে সে দেখতে পায় অদ্ভুত কিছু শব্দ হইতেছে, যেমন হাড় চিবিয়ে খেলে যেমন শব্দ হয়, ঠিক তেমনই। তখন ঠেলাগাড়িওয়ালা বুঝতে পারে যে নিশ্চয় সামনে কোনো বিপদ হবে। তো ঠেলাগাড়ি যে ঠেলাগাড়ি চালাতেছে সেই লোকটা দাদাকে বলে, মামা আপনি ভয় পাইন না, আপনি একটি সিগারেট ধরেন। তো যেই বলা সেই কাজ, দাদা অনেক চেষ্টা করতেছে সিগারেট ধরানোর, কিন্তু সিগারেট আগুন ধরতেছিল না। বারবার চেষ্টা করার পর সিগারেট যখন আগুন ধরল না, তখন সে হতাশ হয়ে সিগারেট ছুঁড়ে ফেলেছিল। তো একটা পর্যায়ে কবরস্থান পার হয়ে যায়। একটি বাস চোর যখন অতিক্রম করতে থাকে, ঠিক ওই মুহূর্তে কে যেন ঠেলাগাড়ি ঠিক পেছন থেকে বলে ওঠে, আমাকে রেখে যাস না, আমাকে রেখে যাস না, আমার লাশটা কাটতেছে ওরা, আমার বড্ড কষ্ট হইতেছে, প্লিজ আমাকে তুই ফেরত নিয়ে যা। তো দাদা এমন অদ্ভুত শব্দ শুনে, এমন অদ্ভুত কণ্ঠ শুনে ঘুরে তাকায়। বিশ্বাস করেন লিসেনার্স, যেইটা দেখতে পায় সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে তার দাদাকে দেখতে পায়, মৃত লাশটি যেন সাদা কাপড়ে মুড়িয়ে অদ্ভুতভাবে শুয়ে আছে। তার চোখ দুটো খোলা ছিল, সেই চোখ ছিল জ্বলন্ত, যেন প্রতিশোধের কোনো নিশা। সে যেন বোঝানোর চেষ্টা করতেছে, আমাকে রেখে কেন যাচ্ছিস তুই, আমাকে নিয়ে যা। তো এইটার পর দাদা না ভয় পেয়ে যায়, চিৎকার করে, আর সে ঠেলাগাড়ির উপর সেন্সলেস হয়ে যায়। তো একটা পর্যায়ে সেই ঠেলাগাড়িওয়ালা লোকটা খুব সাহসী ছিল, সে পানি ছিটিয়ে দাদাকে জ্ঞান ফিরিয়ে আনে। সে জিজ্ঞেস করে কি ঘটেছিল, আমার চিৎকার করলাম। সে সব ঘটনা খুলে বলে, কিন্তু ঠেলাগাড়িওয়ালা বলে, আরে আমি তো কিচ্ছু শুনতে পেলাম না। তো লিসেনার্স, এই ছিল ঘটনা। এতদূর বলার পর দাদা থেমে গেল। তো আমি কৌতূহলভাবে তাকিয়ে থাকলাম। দাদাকে বললাম, তারপর কি হলো? দাদা আমাকে বললো না, বললো দাদু ভাই যাও, পড়ার সময় হয়ে গেছে, তুমি পড়তে বসো। আমি একটু অদ্ভুতভাবে দাদার দিকে তাকালাম। ঠিক সেদিনই এমন একটি গল্প মাঝপথে সে থেমে দিচ্ছে। আবার আজকেও এমন বড্ড কৌতূহলী একটা লোক, আর জিজ্ঞেস করলেও কখনো বলবে না গল্পের বাকি অংশ। তবুও আমি অবশ্যই রিকোয়েস্ট করব গল্পের বাকি অংশ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি এক সময় তাকে রিকোয়েস্ট করব যাতে সেই গল্পের বাকি অংশ বলে। তো যাই হোক লিসেনার্স, যদি আপনারা বাকি গল্পটুকু শুনতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে ইয়েস লিখে বলুন ঝটপট। তো যাই হোক, পরবর্তী গল্পের দ্বিতীয় অংশে যাব। তো ফিরদাউস ভাই, যে কিনা একটি গল্পের মাঝপথে থেমে গেছে, তার দ্বিতীয় গল্প। ফিরদাউস ভাই, প্লিজ কন্টিনিউ। তারপরে যিনি যার কথা বলছিলাম দাদু, উনি আবার অন্য অন্য বাজারে বা অন্য শহরে গেছেন।
বাজার করার জন্য। তে বাজার করার পরেই রাত 8টার মতো বাজে। এই এমনি অবস্থায় অন্ধকার রাত, মানে যে ঘটনাটা বলছিলাম এই ঘটনার পরের দিনই এই ঘটনা। তা রেল সে তার আগার দিনই রেলে কেটে একটা মহিলা মারা গেছে। রেলের চাপায় করে একটা মহিলা ওখানে মারা গেছে। তো তিনি ওই পাশ দিয়ে আসতেছেন, আস্তে আস্তে হঠাৎ করে চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। উনি আগে গেলেন কি এত রাত্রে একটা মহিলা আবার চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও। তিনি একটু আগে গেলেন, আগে যা দেখেন যে একটা মহিলা দেখা যায় না কিন্তু শব্দ শোনা যায়। তো উনি খোঁজার জন্য অনেক চেষ্টা করলেন, খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র আওয়াজ, এই আওয়াজটা পিছিয়ে পিছিয়ে আসতেছে। খোঁজাখুঁজি শুরু করলেন, খুঁজে পান না। আর কখনো রাত করে বাজার থেকে বা যে কোনো কাজে রাতে ফিরবেন না। আপনার উপর আমাদের আকর্ষণ করছে, আপনার রক্ত খাইতে আমাদের করছে। গল্পের শেষ পর্যায়ে এসে গেছি। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন, যারা আমাদের সাথে কানেক্টেড আছেন, যারা আমাদের সাথে যুক্ত আছেন দূর দূরান্ত হতে, বিশেষ করে গাইবান্ধার মধ্যে বা গাইবান্ধার চারপাশে কোনো জেলা হতে, সকলের সুস্থতা কামনা করছি। তো আমরা গল্পের শেষ পর্যায়ে এসে গেছি, এখন আমাদের বিদায় নিতে হবে। তো শেষ পর্যায়ে আগে আবারও একটি কথা মনে করে দিতে চাই, যদি আমাদের গল্প ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করে দেবেন। বেটার অপশন পেতে আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আপনি চাইলে আমাদের গল্প অডিও ডাউনলোড করে শুনতে পারেন। তো এই বলে আমাদের আজকের গল্পের এখানে শেষ টানতেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।